ভোরের সূর্য চোখে পড়তেই ঘুম ভাঙে বেলার। মাথাটা হালকা ভার হয়ে আছে। সে পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। কোথায় আছে প্রথমে বুঝতে পারে না। আস্তে আস্তে মনে করার চেষ্টা করে। পরক্ষণেই সবকিছু মনে পড়ে যায়। কাল বিকেলে কিডন্যাপ হয়েছিল, এখন ভোর। শাইনির চেহারাটা ভেসে ওঠে মানসপটে। তড়িঘড়ি করে উঠে বসতেই শক্ত কিছুর আভাস পায় সে। বুঝতে পারে এটা বিছানা নয়, সিমেন্টের শক্ত ফ্লোরে খড় বিছানো। তার উপরে এতক্ষণ শুয়েছিল বেলা। চারদিকে চোখ বুলায়। একটা বেড়ার ঘরে আছে ও। একটু দূরেই চৌকি পাতা, বেড়ার ফাঁক দিয়ে আসছে সকালের মিঠা রোদ্দুর। আশেপাশে শাইনিকে না দেখতে পেয়ে অবাক হয় বেলা। সেই উঠে দাঁড়ায়। বাসার কথা মনে পড়তেই মন খারাপ হয়ে যায়। যে করেই হোক একটা খবর দিতে হবে। ওকে না পেয়ে সবার কি অবস্থা কে জানে। নিশ্চয়ই টেনশনে টেনশনে সবার অবস্থা খারাপ। কি করা উচিত বুঝে উঠতে পারে না ও। কোথায় নিয়ে এসেছে ওকে কে জানে। সে পালানোর পথ খুঁজতে থাকে। এমন সময় খাচোখাচ শব্দ করে বেড়ার দরজা খুলে যায়। বেলা পেছনে ফিরে শাইনিকে দেখে থমকে যায়। ওর হাতে খাবারের প্লেট। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি পালানোর পথ খুঁজছিলে? বেলা কয়েক পা পিছিয়ে বলে, আমাকে কোথায় নিয়ে এসেছেন? বলবো না। কেন করছেন এমন? কি পাবেন এসব করে? তোমাকে। আমার মধ্যে তেমন কিছুই নেই। আমি খুব সাধারণ মেয়ে। তেজ তো কম না। আপনার সাথে কথা বলাই অন্যায়। তো বলো না। আমার বয়ই গেছে। কথা পড়ে হবে। খাবার খেয়ে নাও। খাবো না। শাইনি শক্ত কণ্ঠে বলল, খেতেই হবে। দিস ইজ মাই অর্ডার। আমার খিদে নেই। আমাকে যেতে দিন দয়া করে। শাইনি হাত নাড়িয়ে বলে, এসব বললে চলবে না। আপনি একটা নর্দমার কীট। তাই মানলাম। বলে শাইনি পরোটার একটা অংশ ছিঁড়ে তুলে ধরল বেলার সামনে। রেগে গিয়ে সে হাত থেকে ছুঁড়ে ফেলল খাবার। ফ্যাসফ্যাসে গলায় বলল, নোংরা লোকদের হাতের খাবার আমি খাই না। শাইনি রেগে বলল, এখন যদি না খাও তাহলে কি করব ভাবতেও পারছো না। কি করবেন? মারবেন? তো মারুন। তোমাকে মারলে আমারই ক্ষতি। তো বলছেন কেন? কারণ তোমার ফ্যামিলির লোক আছে। তাদের এক আধটু ক্ষতিতে আমার কিছুই যায় আসবে না। বেলা ছোট ছোট চোখ করে বলল, মানে? মানে ধরো, তোমার বাবাকে বললাম যে তোমাকে মেরে ফেলেছি, তাহলে নিশ্চয়ই তিনি হার্ট অ্যাটাক করবেন। বা তোমার বাবাকে রাস্তায় একা পেয়ে গুন্ডারা ছুরি বসিয়ে দিল। এমন তো করতেই পারি, এটুকু করার ক্ষমতা আমার আছে। তোমার মাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললাম বা দাদিকে ধাক্কা মারলাম। এমন কত কিছুই করতে পারি আমি। বেলা আহত চোখে চেয়ে রইল। শাইনি এত খারাপ ভাবতে পারছে না। ও মিনমিন করে বলল, এসব কিছু করবেন না আপনি। অবশ্যই করব যদি না খেতে চাও। বেলা চুপচাপ খাবার খেয়ে নিল। শাইনি বারবার ভয়ানক হাসি দিচ্ছে। ওর হাতে একটা ছুরি। বারবার মাটিতে আঁকিবুকি কাটছে। ওকে দেখতে কোনো খুনির চেয়ে কম মনে হচ্ছে না। এরকম লোকের পাল্লায় পড়েছে ভাবতেই গা শিউরে ওঠে বেলার। খাওয়া শেষে হাত ধুয়ে সেখানেই বসে থাকে। শাইনি সবকিছু নিয়ে বেরিয়ে যায়। বেলা বুঝতে পারে অন্য পাশে আরেকটি ঘর আছে। শাইনি আসতেই জিজ্ঞেস করে, খাবার তো খেয়েছি। এবার প্লিজ বলুন আমাকে কোথায় এনেছেন? লোকালয় থেকে দূরে, এটাই জেনে রাখো।
জায়গার নামটা কি? শাইনি রেগে বলল, কেন? পালাতে চাও নাকি? বেলা বলল, এমনি জানতে চাইছি। বোকা তুমি। যে অন্যকে বোকা ভাবে তার মতো নির্বোধ এই পৃথিবীতে নেই। বাহ, কথার খই ফুটছে মুখে। বেলা রাগে বলল, আমি বোবা না। আপনি ব্ল্যাকমেইল করে আমাকে আটকে রেখেছেন। নইলে সাপের 5 পা আরও আগেই দেখিয়ে দিতাম। এতদিন ভাবতাম আপনি চরিত্রহীন, কিন্তু আপনি যে তার চেয়েও বেশি কিছু তা ভাবিনি। শাইনি খড়ের গাদার উপর শুয়ে পড়ে। তার মাথায় এখনো একটা টুপি। এই গরমে কেন টুপি পরে আছে বেলা বুঝতে পারে না। আর ওর বোঝারও দরকার নেই, গুন্ডা মাস্তানরা এক এক সময় এক এক রূপ ধারণ করবে, এটাই তো স্বাভাবিক। গিরগিটি নিজেকে বাঁচাতে রং পাল্টায়, আর মানুষ নামের এসব অমানুষরা লোকজনকে ঠকাতে রং পাল্টায়। সেদিন নৌকায় ঘুরে বেড়ানোর সময় লোকটাকে এতটা হিংস্র মনে হয়নি যতটা এখন হচ্ছে। বিচিত্র এই পৃথিবী। এর চেয়েও বেশি বিচিত্র এই পৃথিবীর মানুষজন। অথচ এখন বেলার কিছুই করার নেই। সে চুপচাপ বসে থাকে, মাথা ঘুরিয়ে ঘরটাকে পরখ করে। মাঝারি আকারের রুম, একপাশে চৌকি, চেয়ার, মাথার ওপর খটখট শব্দ তুলে সিলিং ফ্যান ঘুরছে। অন্য পাশে একটা শোকেস রাখা। এই ভাঙা ঘরে কেন শোকেস রাখা হয়েছে ভেবে পায়নি বেলা। মাটিতে বিছানো খড়ের গাদা, সেখানে শাইনি হাত পা মেলে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে সে। বেলার হঠাৎ ভীষণ ভয় করতে লাগল। একলা পেয়ে শাইনি যদি ওর কোনো ক্ষতি করে দেয়, তাহলে ও কার কাছে সাহায্য চাইবে? ঘেমে উঠল ও। এক পা দুপা করে চৌকি থেকে নামে বেলা। অমনি শাইনি পেছনে থেকে খপ করে ওর হাত ধরে টান মারল। বেলা একটু পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। শাইনি রুক্ষ স্বরে বলে ওঠে, খুব সাহস তোমার? চেষ্টা করে দেখো পালাতে পারো কিনা। এমনি এমনিই তো আর হাত পা বাঁধিনি। পালাতে চাইলে চেষ্টা করে দেখতে পারো। কিচ্ছু করতে পারবে না। বেলা নিচু স্বরে বলল, আমি পালাচ্ছিলাম না। তাহলে? বেলা ইতস্তত করে বলল, আমি ওয়াশরুমে যাব। শাইনি ভ্রু কুঁচকে বলল, তুমি চিনো? জানো কোথায় যেতে হবে? না। তাহলে? আমাকে বোকা ভাবো তুমি? না, আমি সত্যিই ওয়াশরুমে যাব। কোথায় সেটা? শাইনি ওঠে এসে ওর হাত এমনভাবে ধরল যেন হাত ছাড়লেই বেলা পালিয়ে যাবে। তারপর ওর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলল। ঘরের সাথেই লাগোয়া একটা টিনের বাথরুম। কোনো উপায় না পেয়ে অগত্যা ওটাতেই যেতে হলো বেলাকে। মিনিট দুয়েক পর বাইরে বেরিয়েই দেখল শাইনি একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বেলা বোঝার চেষ্টা করল ও কোথায় আছে। অনেকক্ষণ পর বুঝতে পারল ও কোনো পাহাড়ের উপরে আছে। কারণ চারদিকে উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা টিলা। দূরে পাহাড়ের ভাঁজে ভাঁজে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। আকাশ মেঘলা। বেলার মন খারাপ হয়ে গেল। এত উঁচু পাহাড়ে আছে, সেখান থেকে চাইলেও পালানো যাবে না। উপর থেকে পড়ে নির্ঘাত মৃত্যু। এই শাইনি লোকটা তো ভীষণ বদমাশ। কিছুতেই ওকে শান্তি দিচ্ছে না। কিন্তু পরিবেশটা মণিমুগ্ধকর। কালো কালো মেঘপুঞ্জ ঠিক পাহাড়ের চূড়ায় লেগে আছে। ভেসে বেড়াচ্ছে তারা। অপরূপ সেই দৃশ্য। বেলা গুনার চেষ্টা করছে এখন কি মাস। এখন শ্রাবণ মাস, বলল শাইনি। বেলা অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানেন? ফোন থেকে জেনেছি।
বর্ষাকালে এখানে প্রায়ই আসি। তো আমাকে নিয়ে আসার কারণ? বউয়ের সাথে হানিমুনে এসেছি। এখন এটা নিশ্চয়ই জানতে চাইবে না যে আমার বউটা কে? বেলা বিরক্ত চোখে চাইল। বলল, বউ কে? আপনি তো ডিভোর্সের কাগজে সাইন করেছেন। বোকা আমি? তক্ষুনি কাগজ হাজারকুচি করে ডাস্টবিনে ফেলেছি। বেলা বিস্মিত হয়ে বলল, ও মাই গড। শাইনি জোরে হাসে। বেলার মাথা ব্যথা হচ্ছে। বাবার সব পরিশ্রম ব্যর্থ হলো তাহলে। বুঝতে পারে এই লোকটার কাছ থেকে এত সহজে মুক্তি পাবে না ও। শাইনি সামনে থেকে এগিয়ে আসে। বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? বাসায় ফোন করব। মগের মুল্লুক। এত সহজে প্ল্যান নষ্ট করব? আবাল না আমি। প্লিজ। সবাই চিন্তা করবে। শাইনি চিন্তাভাবনা করে বলল, আমি জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। নো টেনশন। আপনি কিডন্যাপার। কখনো বিশ্বাস করি না আপনাকে। সে তোমার ব্যাপার। হা হা। বেলা ছলছল চোখে তাকালো। রাগে সে বলে ফেলল, খুনি, নর্দমার কীট। কথাটা শুনে শাইনি দুপা এগিয়ে আসে। বেলা ভয় পেয়ে যায়, চোখ বন্ধ করে বলল, আমি কিন্তু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যাব। কথাটা শুনে শাইনি দুপা এগিয়ে আসে। বেলা ভয় পেয়ে যায়, চোখ বন্ধ করে বলল, আমি কিন্তু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যাব। শাইনি উচ্চস্বরে হেসে ওঠে। বলে, আমাকে ছেড়ে মরে যাবে? এত আগে? মরতে হলে আমাকে নিয়েই মরে যেও। হুহ। চলো দুজন একসাথে ঝাঁপ দিই। ইতিহাসের পাতায় গোটা গোটা অক্ষরে আমার পাশে তোমার নামও লেখা থাকবে। চিরকাল সবাই আমাদের জুটিকে মনে রাখবে। বেলা চোখ বড় বড় করে তাকায়। কি হচ্ছে ওর সাথে? ওফ, পাহাড়ের উপর থেকে নিচে চোখ গেলেই ও রাতটা কেঁপে ওঠে। ইস, কি ভয়ঙ্কর। শাইনি ওর হাত ধরতেই বেলা ভাবে সত্যিই বুঝি এখন ওকে নিয়ে ঝাঁপ দিবে। এই লোককে বিশ্বাস নেই। লোকটা যে অতিশয় পাগল এটা ইতোমধ্যে বুঝে গেছে। আর পাগল লোকদের বেলা ভীষণ ভয় পায়। অনেকটা সময় পার হলেও নড়াচড়া টের না পেয়ে বেলা অবাক হয়। সে ভয় ভয় চোখ খুলে তাকায়। শাইনির ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। সেই সাথে ওর গালের ডিম্পলগুলোও যেন হাসছে। বেলা চোখ কুঁচকে বলল, হাসছেন কেন পাগলের মতো? আপনি কি মদগাজা খান নাকি? শাইনি হাসি থামিয়ে বলল, মদগাজা খেলে কি হয়? না মানে, এসব খেলে মানুষ পাগলের মতো হাসে শুধু। তুমি কি খেয়েছ এসব? না। জানো কিভাবে? মুভিতে দেখেছি। আর কি দেখেছ? মানে, রোমাঞ্চ দেখনি? বেলা রেগে বলল, আমি আপনার মতো না। সারাদিন নোংরা চিন্তা নিয়ে ঘুরেন। ছি। ছি বলার কি হলো? এসব নর্মাল ব্যাপার স্যাপার। মোটেও তা নয়। সবকিছুর একটা নিয়ম আছে। নিয়মের বাইরে গেলে সেটা আর নর্মাল থাকে না। নিয়মবহির্ভূত কাজ যেমন জঘন্য তেমনি অপরাধও বটে। অবশ্য কাকে কি বলছি? হোটেলে ওই আপুটার সাথে যা করেছিলেন। শাইনি চেপে ধরে ওকে নিজের সাথে। বেলার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়। গলা কাঁপতে থাকে। কোনোমতে বলে, কি করছেন, ছাড়ুন আমায়। শাইনি দাঁতে দাঁত চেপে বলে, কি দেখেছিলে সেদিন হোটেল ঘরে? যে বারবার আমাকে নোংরা বলো? ভুলে ভরা একটা ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই রটিয়ে বেড়াচ্ছ। ভুল? কোনটা ভুল? আমি নিজের চোখে সবটা দেখেছি। সব দেখা সবসময় সত্যি হয় না। বলিনি বারংবার?
বেলা কটমট করে বলল, ছাড়ুন আমাকে। শাইনি ছেড়ে দিল ওকে। তারপর ঘরের ভিতরে গিয়ে শটান শুয়ে পড়ল। তির্যকভাবে রোদ এসে পড়ছে পাহাড়ের গায়ে। হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। খুব দূরে সরু একটা ঝর্ণা দেখা যাচ্ছে। অন্তনীল আকাশখানি ঘন নীলের সমারোহে ডুবে আছে। শুভ্রসাদা মেঘেরা চোখের পলকেই দূরে ছুটে যাচ্ছে। কিছু মেঘ নিচে দিয়ে ভেসে বেড়াচ্ছে। বেলা অবাক হয়ে গেল। এ কথায় আছে সে। এটা ওর নিজের দেশ। এত মুগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এত আনন্দিত সে কোনোদিন হয়েছে বলে মনে পড়ে না। পৃথিবী কি আসলেই এত সুন্দর? কুয়াশার মতো ধোঁয়াটে মেঘেরা ওর দিকে আস্তে করে এগিয়ে আসছে। বেলা চোখ বন্ধ করে দুহাত পাখির মতো ছড়িয়ে দাঁড়াল। কয়েক সেকেন্ড পরেই ভেজা ভেজা অনুভব করল ও। সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকাল। মেঘ ওর হাত ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। বেলা খুশিতে চিৎকার করল খুব জোরে। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তুলে সেই চিৎকার আবারও ফিরে এলো ওর কর্ণকুহরে। খুশিতে ওর চোখে জল চলে এসেছে। জাগতিক সব চিন্তাভাবনা ভুলে সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাই মগ্ন হয়ে আছে। শাইনি কখন থেকে ওকে দেখে চলেছে। মেয়েটার মাঝে শিশুসুলভ এক ধরনের স্নিগ্ধতা, নমনীয়তা আছে যার কারণে কিছুতেই বেলাকে চোখের আড়াল করতে পারছে না ও। ওকে ছেড়ে থাকতে হবে ভাবলেই গায়ের পশম কাটা দিয়ে ওঠে, শূন্যতা অনুভূত হয়। বেলার ধ্যান কাটে শাইনির ডাকে। ও ঘাড় ঘুরিয়ে তাকায়। শাইনি বলল, মেঘ দেখা শেষ হলে ঘরে আসো। কেন? বরকে বাইরে রেখে এত ঘোরাঘুরি কিসের তোমার? আচ্ছা, এগুলো কি সত্যিই মেঘ নাকি কুয়াশা? প্রশ্ন এড়িয়ে প্রশ্ন করল বেলা। শাইনি মুচকি হেসে বলল, উহু, সত্যিই মেঘ। শ্রাবণের মেঘলা দিন, মেঘলা আকাশ। খুব সুন্দর। কি জায়গাটা? আগে পাহাড় দেখনি? না, সিলেটে একবার দূর থেকে দেখেছিলাম, কাছ থেকে কখনো নয়, এবারই প্রথম। শাইনি জিজ্ঞেস করল, একটু পরে আরেকটা জায়গায় নিয়ে যাব। সেটাও অসাধারণ। বেলা সন্দেহ নিয়ে বলল, কোথায়? আকাশে। বেলা ভয়ার্ত কণ্ঠে বলল, মানে? আপনি মেরে ফেলবেন আমায়? না গো আমার বউ। শ্রাবণ মাসে আকাশের অপরূপ সৌন্দর্য দেখা যায় ওখান থেকে। সেটাই দেখাতে নিয়ে যাব তোমায়। ওহ, কিন্তু এসবের থেকেও বেশি প্রয়োজন আমার এখান থেকে ফিরে যাওয়া। শাইনি বলল, যেদিন আমার প্রতি তোমার ভালোবাসা তৈরি হবে সেদিনই যেতে পারবে, তার আগে নয়। বেলা তোবদা মেরে রইল ওর কথা শুনে। এই লোককে ও দেখতেই পারে না আবার বলে ভালোবাসার কথা। কিন্তু এখান থেকে যেতে হলে কিছু একটা ভাবতে হবে, হোক সেটা নাটক করে বা অন্য কিছু। কেশে বলল, এর জন্য এতদূর নিয়ে আসার কি প্রয়োজন ছিল? শাইনি উদাস কণ্ঠে বলল, ভালোবাসতে, গভীরভাবে ভালোবাসতে, আর ভালোবাসানোতে। এই দুইটা জিনিস অনেকটা সূর্যের দুই দিক থেকে ছোঁয়া পাবার মতো, প্রকৃতির কাছে থাকলে অনুভূতি প্রগাঢ় হয়। আমাকে ভালোবাসতে হবে তোমার। বেলা তাচ্ছিল্য করে বলল, আপনি ভালোবাসার কি বুঝেন? বুঝি না, তবে বোঝার চেষ্টা করছি। এই এতগুলো দিন পরে এসে উপলব্ধি করতে পেরেছি নিশা আমার কেউই ছিল না। সে মরীচিকার ন্যায় দৃশ্যমান হয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। সত্যটা হল, তুমি সত্যিই আমার কেউ হও, একদম নিজের কেউ, যার ভাগ আমি কাউকে দিতে পারব না।
রোদ পড়ে যেতেই চারদিকে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় পাহাড়ে। বেলা নিচে নামতে ভয় পায়, কিছুতেই নামতে চায় না। শাইনি ওর চোখ বেঁধে দেয়। অতি সাবধানে উঁচু পাহাড়টির ওপর থেকে নেমে আসে ওরা। কাঁটায় পা লেগে কতবার ব্যথাও লেগেছে শাইনির। সেসবের তোয়াক্কা না করেই নামতে সক্ষম ও। নিচে নেমে বেলার চোখ খুলে দেয়। সরু পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বেলা কৌতূহল দমাতে জিজ্ঞেস করে, আপনার মাথায় টুপি কেন? শাইনি হাসে, বলে, কেন? অচেনা মনে হয়, গুন্ডা গুন্ডা লাগে। খুলে ফেলব? আপনার যা ইচ্ছা তাই করুন। আমি জানতে চাইছি ওটা পরে আছেন কেন? ভালো লাগে। আপনি না অসুস্থ? কি হয়েছিল আপনার? জানি না। ওসব বিষয়ে আর কিছু জিজ্ঞেস করলে ধাক্কা মেরে ফেলে দিব নিচে। বেলা ভয় পেয়ে চুপ করে যায়। অদ্ভুত লোক, অসভ্য ব্যবহার তার। হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে যায়। এদিকটায় কোনো বাড়িঘর নেই। এ সময়ে বেলার বাসার কথা মনে হয়। পা দুটো আর চলতে চাইল না। হঠাৎই ফুঁপিয়ে কেঁদে ওঠে। শাইনি হতচকিত হয়ে ওকে দেখে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কাঁদো কেন? বেলা ফোঁপাতে ফোঁপাতে বলল, আম্মুর কথা মনে হচ্ছে। একা থাকতে আর বাঁচতে শিখো। পিছুটান বড় খারাপ জিনিস, জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আপনি নিষ্ঠুর। আমি কখনো ওদের বিশ্বাস ভাঙতে পারব না। এখানে বিশ্বাস ভাঙার প্রশ্ন আসছে কেন? আপনি উল্টোপাল্টা কথা বলে আমার ব্রেইনওয়াশ করতে চাচ্ছেন। কিন্তু আমি সেসব শুনব না। শাইনি বেককল হয়ে যায়। বেলার হাত মুঠোতে নিয়ে হাঁটতে থাকে। ওর মুখ গোমরা। রাস্তার ধারের বুনো লাল রঙের ফুল দেখে বেলা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। মুখো ফুটে কিছু বলে না। শাইনি ওকে ছেড়ে দিয়ে কয়েকটা বুনো ফুল ছিঁড়ে নেয়। লাল আর গোলাপির মিশেলে জবা ফুলের ন্যায় বড় ফুল। হালকা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। হুট করেই বাতাসে উড়ন্ত বেলার কানের পাশে ছড়িয়ে থাকা চুলগুলো পেছনে গুজে দেয় শাইনি। আলতো হাতে ফুলগুলো পরিয়ে দেয়। বেলা হতভম্ব কয়েক কদম পিছিয়ে যায়। শাইনি মুগ্ধ কণ্ঠে বলল, মাই কুইন লুকস ভেরি নাইস, টু সুইট। বেলা ধমকের সুরে বলল, চুপ করুন আপনি। শাইনি বলল, তুমি কি আমাকে ভয় পাও? না। আপনি বাঘ ভাল্লুক না যে ভয় পাব। এখন ভয় হচ্ছে না? আমি যদি কিছু করে বসি? আপনি বড্ড বেশি কথা বলেন। দয়া করে চুপ থাকুন আর বিরক্ত করা বন্ধ করুন। শাইনি ঠোঁট বাঁকিয়ে হাসল। দুজনে সামনে এগিয়ে চলল। কিছুক্ষণ পর ওরা নির্ধারিত স্থানে পৌঁছে গেল। শাইনি বলল, এখানেই। বেলা মুগ্ধ হয়ে চারিপাশ দেখছে। সবুজের সমারোহে ঘেরা প্রকৃতি কন্যার নতুন রূপ ধরা পড়ল তার চোখে। উঁচু নিচু পাহাড়ের একটা বিরাট অংশ জুড়ে দখল করে আছে সমতল জায়গা। তার একপাশ জুড়ে আছে মাঝারি আকারের একটা হ্রদ। তার পানি স্বচ্ছ নীল। পানির ওপর ভেসে বেড়াচ্ছে সাদা রঙের হাঁস ও তাদের ছানারা। হ্রদের পাড়ে আছে বন্য গাছ। পাহাড়ের গা ঘেঁষে এত সুন্দর একটা জায়গা দেখে বেলা বিমোহিত নয়নে চেয়ে রইল। শাইনি ওর হাত ধরে টানল। ওর ধ্যান ভাঙতেই দুজনে সামনে এগিয়ে গেল। কার্পেটের মতো বিছিয়ে থাকা ঘাসের ওপর গিয়ে বসল। শাইনি জিজ্ঞেস করল, জায়গাটা সুন্দর না? বেলা বলল, হুম। আপনি এখানে আগে এসেছেন? বললাম তো, শ্রাবণ এলেই আসি। কেন আসেন? ভালো লাগে। কেন? ভালো লাগে। কেন? শাইনি বলল,
এক প্রশ্ন বারবার করছো কেন? বেলা চোখ বড় বড় করে বলল, বিরক্ত হচ্ছেন আমার ওপর? শাইনি অট্টহাস্যে বলল, তুমি তো তাই চাচ্ছ, যাতে আমি বিরক্ত হয়ে কিছু একটা করে বসি। সেই সুযোগে তুমি পালিয়ে যাবে। মিসেস আমি এতটাও বোকা না। বেলার মুখ কালো হয়ে গেল। ও কিছুতেই শাইনিকে ইমপ্রেস করতে পারছে না। শাইনির বিশ্বাস অর্জন করাই বারবার ব্যর্থ হচ্ছে। এ লোক আস্ত ঘাটতারা, এটা বুঝতে ওর বাকি নেই। আড়ালে দীর্ঘশ্বাস ফেলল ও। ভালোবাসি বউ। চমকে তাকালো বেলা। শাইনি মুখ গম্ভীর করে ওর দিকে তাকিয়ে আছে। রোদের আলো লুকোচুরি খেলছে শাইনির চোখে মুখে। বেলা চুপ করে বসে রইল। ওর মাথায় কোনো শব্দ আসছে না, মস্তিষ্ক কোনো শব্দ গঠন করতে পারছে না। নির্মল চোখে দেখে যাচ্ছে টুপি পরিহিত শাইনিকে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। বলবেন না আমাকে এসব কথা? আচ্ছা বলবো না, আসলে ভালোবাসা অদ্ভুত একটা বিষয়। কখন যে কি হয়ে যায় বোঝা মুশকিল। তবে এটুকু নিশ্চয়ই ধারণা করতে পারি যে আমাকে ভালোবাসতে আর দেরি নেই। আমার প্রেমে পড়তে দেরি নেই তোমার। বেলা মুখ ভেঙিয়ে বলল, আপনি সবজান্তা নন তো? একটা কথা জানেন তো, কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো নয়। শাইনি কাট কাট গলায় বলল, ওটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। এতক্ষণে আমার ওপর তোমার ছোট্ট একটা বিশ্বাস হলেও জন্মেছে যে আমি পাশে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। নইলে কোনো মেয়ে কিডন্যাপ হয়েছে জানার পর এত সহজস্বাভাবিকভাবে বিহেভ করতে পারে না। আর তুমি দেখো, আমার সঙ্গে হেসে খেলে ঘোরাঘুরি করছো। বেলা মুখ বাঁকালো। আসলেই শাইনির কথাটা ঠিক। অপ্রিয় হলেও এটাই সত্য যে ছোটখাটো বিশ্বাস এই লোকটার প্রতি বেলার জন্মেছে। কিন্তু এটা কিছুতেই শাইনির সামনে স্বীকার করা যাবে না। ও কথাটা গোপন করে বলল, মোটেও না। মেয়ে ভাঙবে তবুও মুচকাবে না। জিদ্দি কোথাকার। চলো ফিরে যাই। একটু পর সন্ধ্যা নেমে যাবে। বেলার মোটেও ইচ্ছে করছে না যেতে। ইচ্ছে করছে সারা জীবন এখানে ঘুমিয়ে কাটিয়ে দিতে। ও ক্লান্ত কণ্ঠে বলল, আরেকটু থাকি। কেন? নিয়ে গিয়ে তো ওই খড়ের গাদায় ফেলে রাখবেন। তার চেয়ে এখানেই ভালো। বসে বসে সন্ধে নামা দেখব। আমি আগে কখনো সূর্যাস্ত দেখিনি। সূর্যাস্ত দেখতে হয় ওই পাহাড়ের চূড়ায় ওঠে। সত্যি? যাবে? নিয়ে যাবেন আপনি? যেতে চাইলে আমি নিয়ে যেতে পারি। বেলার সাথে সাথে রাজি হয়ে যায়। ঘটনাক্রমে যখন এত সুন্দর একটা জায়গায় এসেই পড়েছে তাহলে মুহূর্তটা উপভোগ করাই বুদ্ধিমানের কাজ হবে। শাইনি ওকে জানিয়েছে বাসায় নাকি খবর পাঠানো হয়েছে। ওদিকের সবাই এই খবর শুনে না জানি কি রিয়েক্ট করেছে খোদা মাবুদ জানে। পুলিশের কাছে গেলেও বেলা অবাক হবে না। কারণ নাইমুদ্দিন সাহেব নিশ্চয়ই শাইনির ওপর রেগে আছেন। মেয়ের জন্য কিছু না কিছু তো ঠিক করবেন উনি। বেলা উঠে দাঁড়ালো বসা থেকে। শাইনি ওকে এক নজর পরখ করে বলতে লাগল, আমার শ্রাবণ দিনের আকাশে। সে তাকায় স্বপ্নালু চোখে। সে রংধনু ফোটায় আকাশপানে। সে দেখে ভোরের সূর্য, শিশিরে ভেজা পদ্মফুল, গোধূলির লাল আকাশ, রাতের প্রস্ফুটিত তারাদের। আমার ভালোবাসার আকাশটাই যে শ্রাবণ চোখে দেখল, তাকে দেখেই আমার বেঁচে থাকার স্বাদ জাগল। হাজারো বছর। বেলা মাথা নত করে রইল। ভাববার মতো কোনো কিছু মাথায় নেই।
শাইনি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওর দিকে তাকিয়ে বলল, অপেক্ষায় থাকবে, একদিন ফিরে আসব এই নীল রোদের ধারে। চলুন। হ্যাঁ। যে স্থান থেকে সূর্যাস্ত দেখা যায় সেটাকে পাহাড় বলা যায় না, তবে বেশ উঁচু। একপাশে মাটি কেটে সরু সিঁড়ি তৈরি করা আছে, রেলিং দেওয়া আছে। তবুও বেলা শাইনির হাত ধরে চোখ বন্ধ করে ওপরে উঠে এলো, কারণ ও ভয় পায় উঁচুতে চড়তে। তবে ওদের ভাগ্য খারাপ, কারণ এত কষ্ট করে সূর্যাস্ত দেখতে এসে তা আর দেখতে পেল না। সূর্য ডুবে গেছে ইতোমধ্যেই। আকাশ অন্যরকম, ঘন কালো মেঘে ছেয়ে গেছে। শ্রাবণ মাস, বৃষ্টি উপহার দেওয়ার পায়তারা করছে সে। হঠাৎই ঝপ করে বৃষ্টিরাজি নেমে এলো পাহাড়ে। ওরা দুজন ভিজে গেল। বেলা বেশ আনন্দিত হল। অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে পেরে মনটা ভালো হয়ে গিয়েছে। শাইনি তাগড়া দিয়ে নেমে এলো নিচে। দুজনে কাকভেজা হয়ে গিয়েছে। বেলা কিছুতেই খড়ের বাড়িতে ফিরতে রাজি হল না। সে বৃষ্টিতে ভিজবেই। ওর অতি উৎসাহ দেখে শাইনি রেগে প্রচণ্ড জোরে একটা ধমক দিল। সঙ্গে সঙ্গে বেলার চোখ জলে টইটম্বুর হয়ে গেল। শাইনি হতবিহব্বল হয়ে ওর গালে হাত রেখে বলল, সরি। এক্সট্রিমলি সরি বউ। প্লিজ কেঁদো না। প্লিজ চোখ মুছো। ঠিক আছে আমরা ভিজব। যতক্ষণ থাকতে চাও, শুধু তোমার কান্না বন্ধ করো। শাইনি অপেক্ষা না করে নিজেই বেলার চোখের পানি মুছে দিল। বৃষ্টি থামার নামগন্ধ নেই। বেলা নিজেকে সামলে নিয়ে মনে মনে বলল, দাঁড়াও বাছাধন। আজ এত ভিজব যে আমার সঙ্গে গলা উঁচিয়ে ধমক দেওয়া কাকে বলে সেটা ভুলে যাবি। কিডন্যাপ করার খুব শখ হয়েছে তাই না? তোর শখ আমি ঘুচিয়ে দেব। আমার সঙ্গে যত অন্যায় করছিস তার শাস্তি পাবি হারে হারে। খুব ভালোবাসা উতলে উঠছে, যত সব নাটকবাজি। তোদের মতো বড়লোকের বিগড়ে যাওয়া সন্তানদের আমি খুব ভালো করেই চিনি। তোরা কখনো শুধরানোর মানুষ নস। স্বার্থ ফুরিয়ে গেলেই ডাস্টবিনে ফেলে দিস। যেমন নিশা আপুটাকে দিয়েছিস তেমন তো আমাকেও দিবি। হুহ। দীর্ঘ আধ ঘণ্টা ওরা বৃষ্টিতে ভিজেছে। বেলা উপভোগ করলেও শাইনি তা পারেনি। ওর শরীর কাঁপছিল প্রচুর। হাত পায়ের তালু নীল হয়ে যাচ্ছিল, মাথার শিরা দপদপ করছিল, তবুও সে বেলার সঙ্গে তাল মিলিয়ে শ্রাবণের বর্ষণে নিজেকে মাতিয়ে তোলার অদম্য চেষ্টা করে চলেছিল। কোনো এক প্রতীক্ষার অবসান ঘটাতে, কোনো এক টানে, কোনো এক মোহের আশায় সে বিকারগ্রস্ত লোকের মতো বলেই বসেছিল তার অসুস্থতার কথা। যেন ভালোবাসা পেলেই তার জীবন ধন্য। তার মানুষটার হাসিমুখটাই ওই সময়টাতে ওর জীবনের সবচেয়ে দামি বস্তু ছিল যেন। পৃথিবীর সবকিছু সেই মুহূর্তে ভুলে গিয়েছিল সে। শাইনি ওর অসুস্থতা গোপন করেই চিৎকার করে বলেছিল, তোমার প্রতি আমার ভালোবাসা ততটাই স্নিগ্ধ, যতটা হলে এ জীবনে তুমি আমাকে ভুলতে পারবে না। যতটা হলে আমি একজন সার্থক প্রেমিক পুরুষের মর্যাদা পাব তোমার চোখে। পাহাড় সে কথাগুলো প্রতিধ্বনি হিসেবে ফিরিয়ে দেয়নি। দূর থেকে দূরান্তে ছড়িয়ে দিয়েছিল বার্তাগুলো। পৌঁছে দিয়েছিল ধোঁয়াটে মেঘের দেশে। মিলিয়ে গিয়েছিল হাওয়ায়। প্রকৃতির প্রতি ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দিয়েছিল দুজন কপোতকপতির মনে নতুন করে। আবারও রাত 12টা। ঘুমের মধ্যেই পায় কারোর ছোঁয়া টের পাচ্ছে বেলা। ধীরে ধীরে চোখ মেলে চাইতেন, দেখল চারদিকে সবকিছু অন্ধকার হয়ে আছে। কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ও স্পষ্ট পায় কোনো কিছুর ছোঁয়া পাচ্ছে, কিন্তু এই ঘরে ও ছাড়া তো আর কেউ নেই। তাহলে কি ভূত? না, পাশের ঘরে তো শাইনি আছে, তাহলে ও নয়তো আবার। বেলা ভীতসন্ত্রস্ত হয়ে মৃদু চিৎকার করে চৌকির ওপর উঠে বসল।
চোখ বন্ধ করে বলতে লাগল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। কে আছো, বাঁচাও আমায় আল্লাহ। পাশের ঘরে শাইনি ঘুমাচ্ছিল। জ্বরের কারণে শরীর দুর্বল, চোখ পর্যন্ত জ্বলছে, সারা শরীর ব্যথা করছে। হঠাৎ বৃষ্টিতে ভিজে যে এত অসুস্থ হয়ে পড়বে তা ভাবেনি ও। বেলার চিল্লানো শুনে ঘুম ভেঙে গেল ওর। জ্বরের কারণেই ও পাশের ঘরে শুয়েছে যাতে বেলা কিছু টের না পায়, নয়তো বেলার ঘরের মেঝেতেই শুয়ে পড়ত। যাই হোক, চিল্লানো শুনে ও শোয়া থেকে উঠে টলমল পায় এক প্রকার দৌড়ে এলো বেলার ঘরে। তাড়াহুড়ো করে বাতি জ্বালিয়ে দেখল বেলা কাঁথা জড়িয়ে ধরে হুদাই চেঁচাচ্ছে। হয়তো ভয় পেয়েছে ভেবে শাইনি ওর কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এরকম করছো কেন আজব? বেলা চোখ খুলে ভয়ে ভয়ে কণ্ঠে বলল, ভূত, এই ঘরে ভূত আছে। কোথায় ভূত? আরে এখানে কেউ নেই আমি, তুমি ছাড়া। তাহলে আমার পায়ে হাত দিচ্ছিল? শাইনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, হোয়াট? কি বলছো তুমি? সত্য বলছি, আমার পায়ে কারোর ছোঁয়া পেয়েছি, কিন্তু এই ঘরে তো কেউ নেই। তুমি হয়তো ভুল অনুভব করেছ। না, খুব স্পষ্ট। শাইনি বুঝতে পারছে না এখানে কে আসবে, কে এই কাণ্ড করবে। কিন্তু বেলার ভয় পাওয়া দেখে মনে হচ্ছে ও সত্যিই কিছু অনুভব করেছে। সন্দেহ নিয়ে শাইনি এদিক ওদিক দেখতে লাগল এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চৌকির তলায় একটা বিড়ালের ছানাকে দেখতে পেল। এবার বুঝতে পারল আসল কারণ। মুচকি হেসে ছানাটাকে কোলে নিয়ে বেলার কাছে গিয়ে বসল। বেলা বিড়ালটাকে দেখে ভয় পেয়ে পেছনে সরে গেল। বলল, এটা কি? আজব, বিড়াল চেনো না? ভাবসাব দেখে তো মনে হয় দুনিয়ার সব চেনো। বেলা কড়া গলায় বলল, চুপ করুন, আমিও দেখতে পাচ্ছি এটা বিড়াল, কিন্তু এত রাতে একে কোথায় পেলেন? চৌকির তলায় ম্যাডাম। বেলা থতমত খেয়ে বলল, কখন আসলো এটা? জানি না, হয়তো বৃষ্টিতে ভিজে এখানে আশ্রয় নিয়েছিল আর বেরুতে পারেনি, আর এতক্ষণ এটার নরম কোমল শরীরে তোমার পা লাগছিল হয়তো, আর তুমি ভাবলে ভূত। বেলা ভয়ার্ত কণ্ঠে বলল, কেন এরকম করছিল ও? বসে বসে আমার বউকে পাহারা দিচ্ছিল। বাজে কথা বন্ধ করুন, এটা নির্ঘাত অন্য কিছু। আমি শুনেছি রাতবিরেতে কিছু একটা অনেক কিছুর রূপ ধরে মানুষকে ভয় দেখায়। এটাও হয়তো তেমন কিছু, প্লিজ এটাকে বাইরে রেখে আসুন। শাইনি হু হা করে হাসতে লাগল। বেলা অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকাল। কিছু একটা ভেবে বলল, অন্ধকারে হয়তো আপনি ছিলেন, এখন বিড়ালটার দোষ দিচ্ছেন যাতে আমার কাছে ধরা না পড়েন। আমার কাছে ভালো সাজতেন পারেন, তাই না? সঙ্গে সঙ্গে শাইনির হাসি বন্ধ হয়ে গেল। ও চোখমুখ শক্ত করে বলল, এরকম করার প্রয়োজন নেই আমার, কারণ প্রথম থেকেই তুমি আমাকে জানো। আমি চাইলে যখন খুশি তোমাকে টাচ করতে পারি, আর চোরের মতো তোমাকে টাচ করতে বই গেছে আমার। নিজের মতো উল্টাপাল্টা ভাবা বন্ধ করে মানুষকে একটু বিশ্বাস করলে মাঝে মাঝে ক্ষতি তো আর হয় না। যত সব। বেলা আর কিছু বলল না। বিড়ালটাকে থাপ্পড় দিতে ইচ্ছা করছে, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিল। আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। এমনিতেই কত চাপের ওপর আছে তার ইয়ত্তা নেই। শাইনি হতাশ নিঃশ্বাস ফেলে বলল, বিড়ালটাকে ওই ঘরে রেখে আসি। বলেই পাশের ঘরে চলে গেল। তারপর আবার ফিরে এলো। জিজ্ঞেস করল, খিদে পেয়েছে? খাবে তো? হুম। শাইনি খাবারের ব্যবস্থা করল। সে স্টোভে আগুন জ্বালিয়ে কড়াই বসালো।
ডিম সেদ্ধ করে পানি গরম করে আধ ঘন্টার মধ্যেই নুডলস তৈরি করে ফেলল। সাথে বনরুটি আর কলা, যেটা বেলা দুচোখে সহ্য করতে পারে না। তাই ও নুডলসই গিলতে লাগল। যদিও খেতে ততটা মন্দ হয়নি, বরং ভালোই। শাইনি কুঁড়েঘরে আগেই এসব খাদ্যদ্রব্য, স্টোভ এবং প্রয়োজনীয় ছোটখাটো জিনিস জোগাড় করে রেখেছে, এমনকি কিছু কাপড়চোপড়ও পরার জন্য। আজ সন্ধ্যায় বৃষ্টিতে ভিজায় কাপড়ের অভাবে ভুগতে হয়নি তাদের। এসব কিছু দেখে বেলা বুঝতে পারল শাইনি আটঘাট বেঁধেই ওকে তুলে এনেছে। এদিকে জ্বরের শরীর নিয়ে রান্না করতে গিয়ে আরও ক্লান্ত হয়ে পড়ল শাইনি। খাবারগুলো কেমন বিস্বাদ লাগছে, কোনো ঘ্রাণই পাচ্ছে না, যেন ওর ঘ্রাণশক্তি লোপ পেয়েছে। অথচ বাইরে বৃষ্টিতে ভেজা সোদা মাটির গন্ধ, ফুলের গন্ধ ঠিকই পাচ্ছে। ঘামে ওর সারা শরীর ভিজে যাচ্ছে, তাই মাথা থেকে টুপিটা খুলল ও। বেলা খাওয়া থামিয়ে হা করে ওর দিকে তাকিয়ে রইল। এই 3 দিনে প্রথম টুপি ছাড়া ওকে দেখতে পেয়েছে ও। ঝাঁকড়া চুলের শাইনিকে দেখে বেলা মাথা নিচু করে ওর মুখটা দেখার চেষ্টা করে বলল, একই। আপনার চুল এত বড় কেন? গুন্ডাদের মতো? শাইনি হকচকিয়ে উঠে দাঁড়াল। টুপিটা আবার মাথায় জড়িয়ে বলল, ও কিছু না। বাদ দাও তো। এড়িয়ে যাওয়ার কি হলো? বাদ দাও। তার আগে বলুন কেন? কি কেন? এই যে এত বড় বড় চুল, আপনি কি সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়েছেন? শাইনি বিরক্ত কণ্ঠে বলল, নিজে নিজেই যখন এত কিছু আন্দাজ করতে পারো তাহলে জিজ্ঞেস করো কেন আজব। বেলার মুখ দিয়ে ফট করে বেরিয়ে এলো, আপনি না আমাকে ভালোবাসেন? এই তার নমুনা? আসলে মনে মনে সব শয়তানি। কিছু যদি লুকালেনি তাহলে ভালোবাসা কি করে হলো? ভালোবাসা হয় বিশ্বাস, ভরসায়। এসব কিছুই তো নেই। খালি জোর করে আটকে রাখা আর মেয়েদের লাইন মারা, এটাই আপনার কাজ। শাইনি রুক্ষ স্বরে বলল, উহু। শেষ কথাটা ভুল বললে, মেয়েদের সাথে লাইন মারতাম বহুকাল আগে, প্রাচীনকালে। এখন বউ হয়েছে তার সাথেই লাইন মারব বলে ঠিক করেছি। বেলা ভ্রু কুচকাল। বলল, তাহলে বলুন চুল এত বড় কেন? কাকে ইমপ্রেস করতে চান? শাইনি দীর্ঘশ্বাস ফেলে বলল, কাউকে না। তাহলে? জানতে যখন এতই উৎসুক তবে বলি, চুলগুলো কিছুদিন পর আর থাকবে না। কেন? কারণ আমি আর থাকব না। বেলা হতভম্ব হয়ে বলল, মানে? কি বলছেন এসব? শাইনি বেলার হাতটা টেনে ওকে নিজের কাছে নিয়ে এলো। বেলা ওর কথা শুনে এতটাই বিস্মিত হয়েছে যে কিছু ঠাহর করতে পারছে না। শাইনি ওর হাতটা নিজের কপালে রাখল। বেলা চমকে উঠল। বলল, আপনার গায়ে তো অনেক জ্বর। হুম। কিভাবে হলো এত জ্বর হঠাৎ? বৃষ্টিতে ভিজায়। তাহলে ভিজলেন কেন? তুমি ভিজলে তাই। একসঙ্গে ভেজার আনন্দই আলাদা। তাও আবার পাহাড়ে। আর তুমি তো মনে মনে চাইছিলেই যে আমি বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে মরে যাই, যাতে তুমি আমার থেকে পালাতে পারো। বেলা ওর হাতটা সরিয়ে নিল। গিয়ে বসল চৌকির আরেক কোণে। এই শাইনি লোকটা কি? ওর মনের সব কথা কেমন করে বুঝে গেল? আর বেলার নিজেরও বৃষ্টিতে ভিজলে জ্বর হয়, ঠান্ডা লাগে। কিন্তু কই, আজ তো ওর তো জ্বর হয়নি। কিন্তু শাইনি এত অসুস্থ হয়ে পড়ল কেন? লোকটার আসলে কি হয়েছে? এত অদ্ভুত ব্যবহার। চুলগুলো বড়, কেমন উদ্ভ্রান্তের মতো সব কর্মকাণ্ড করছে। বেলা নির্লিপ্ততা চোখে শাইনিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি?
ঠিক ঠিক উত্তর যেন পাই। শাইনি বলল, কি? আপনার আসলে কি হয়েছে? মানে এত অসুস্থ কেন আপনি? সবাই শুধু বলে আপনি অসুস্থ, কিন্তু রোগটা কি তা বলে না। শাইনি আলতো হেসে বলল, সত্যিই জানতে চাও নাকি? হুম, বলুন। খুশি হবে খুব। তা তো বটেই। ভনিতা না করে বলে ফেলুন তো। ঠিকটা বলবেন। লিউকেমিয়া। বলতে পারো রক্তের বা অস্থিমজ্জার ক্যান্সার। কথাটা যেন অবিশ্বাস্য মনে হচ্ছে বেলার কাছে। এত শক্তসামর্থ্য লোকটার শরীরে এমন ভয়ানক একটা রোগ বাসা বেঁধে আছে, এটা কিছুতেই কারোর কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না। ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। বলল, কথাটা আগে জানালেন না কেন? শাইনি বলল, কেন? আগে বললে ভালোবাসতে বুঝি? না। তাহলে? আপনি এই রোগের কথা লুকিয়ে আমাকে বিয়ে করেছেন। আপনার কি মনে হচ্ছে না এটা করা ঠিক হয়নি, এটা অন্যায়? শাইনি মাথা নাড়িয়ে বলল, না। আশ্চর্য। তুমি আমার সাথে ঝগড়া করতে চাইছ? মোটেও তা নয়। আমি শুধু জানতে চাইলাম। শাইনি আকুতিভরা কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে ভালোবাসবে কবে? বেলা বসা থেকে উঠে দাঁড়াল। ওর পা টলমল করছে। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। কাঁদতে ইচ্ছা করছে। মা বাবার কথা মনে হচ্ছে। মাকে জড়িয়ে ধরে কাঁদতে মন চাইছে। এই কয়টা দিন এত খারাপ লাগেনি, কিন্তু এখন, এই মুহূর্তে বেলার মনে হচ্ছে এক্ষুনি মাকে দরকার। মায়ের কোলের আশ্রয়টা ওর দরকার। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে ও বুঝতে পারছে না। আসলে বুঝতে পারছে অল্প অল্প, কিন্তু কারণটা মেনে নিতে ওর মন সায় দিল, ও কেন জানি মস্তিষ্ক সায় দিচ্ছে না। শাইনির মুখ পাংশুটে দেখাচ্ছে। বেলার নীরবতা আর অন্যমনস্কতা ওর ভালো লাগছে না। জ্বরের ঘোর গাঢ় হচ্ছে। সবকিছু একটু আধটু ঝাপসা হয়ে আছে যেন। সে আবারও জিজ্ঞেস করল, কবে একটু ভালোবাসবে আমাকে? তোমার মনে কি আমার জন্য কোনো অনুভূতি নেই? কিছু নেই? দেখো, আমি তোমার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার নেশায় চাতক পাখির মতো অপেক্ষা করে আছি। আমি চাই আমার শ্রাবণ ঘেরা আকাশটাতে এক টুকরো রঙিন মেঘ হয়ে বসবাস করো। আরও চাই, শ্রাবণের ওই আকাশটা তোমার নামে লিখে দিতে, খুব করে ভালোবাসতে। আমার বেপরোয়া জীবনের রঙিন মেঘ হয়ে আমাকে আপন করে নিতে। কখনো কি সেই ভালোবাসা পাব না আমি? বেলা শুনল। অনেকক্ষণ পর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাইরে বৃষ্টি থেমেছে, তাই না? হুম। ঘরে আমার ভালো লাগছে না। বাইরে যাব। এখন? এত রাতে? হুম। আপনি থাকুন। আমি বাইরে যাই। শাইনি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমিও যাব। একা যাওয়ার কি প্রয়োজন? বেলা হাসল। বলল, ভয় নেই। পালাচ্ছি না। এত রাতে পাহাড়ের উপর থেকে নামতেই পারবো না, আর পালাবো কি? আর এখন পালিয়ে যাবি বা কোথায়? সো টেনশন ফ্রি থাকুন। না যাব। আপনার শরীর খারাপ, বিশ্রাম নিন। না। বেলা রেগে গেল। বলল, যাবি না আমি। বলে চৌকির ওপর উঠে বসল। গাল ফুলিয়ে রাখল। শাইনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আচমকাই বেলাকে অবাক করে পাজাকোলা করে তুলে নিল। বেলা হতভম্ব হয়ে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। ছাড়ব না। বেলা কটমট করে বলল, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। হোক। চলো বাইরে বসে গল্প করি।
আমি কোথাও যাব না। যেতে হবে। বেলা বিরক্ত কণ্ঠে বলল, আমি কিন্তু রেগে যাচ্ছি। আমার রাগ সম্বন্ধে আপনার ধারণা নেই মিস্টার শাইনি। আহ! বেলা ছোট ছোট চোখ করে বলল, কি হলো? শাইনি ঈষৎ হেসে বলল, কি মধুর লাগলো তোমার মুখে আমার নাম। বেলা মুখ কালো করে বলল, বেহায়া লোক। আমার ছোট্ট বউটার জন্য যদি বেহায়া হতে হয় তাহলে তাইই হব। এরকম করার কারণ? আপনি অসুস্থ, নিশ্চয়ই এরকম কিছু করা উচিত নয়। শাইনি উদাস গলায় বলল, আমার বউ একটা আবদার করেছে, আর আমি সেটা পালন করব না? অসুস্থ বলে রোগীর মতো পড়ে থাকব, তা কখনোই হবে না। আমি আবদার করিনি। ঘরে ভালো লাগছিল না তাই বাইরে বসতে চাচ্ছিলাম একা। বিয়ে হয়েছে তোমার। একা একা আবার কি? আপনার সাথে কথা বলাই অন্যায়। তা বটে। বেলা মুখ ভেঙাল। অনুরোধের স্বরে বলল, নামিয়ে দিন না প্লিজ। আপনি অসুস্থ, আমি হেঁটে যাব প্লিজ। শাইনি ধমকে বলল, চুপ। আর একটা কথাও নয়। গুন্ডা লোক। রোগে ধরেছে তাও ভীমরতি যাচ্ছে না আপনার। কোথায় সব পাপ মোচনের জন্য খোদার কাছে প্রার্থনা করবেন, নিজের সুস্থতা চাইবেন তা না। হিরোগিরি, গুন্ডাগিরি করতে আসছেন। শাইনি হা হা করে হাসল। শরীরের উত্তাপ ক্রমশই বাড়ছে। বেলাকে নিয়ে চৈকাট পেরোনোর সময় একটু হেলে গেল শাইনি। বেলা ভয়ে সঙ্গে সঙ্গে ওর কাঁধ খামচে ধরল। আর তখনই ওর ঘাড়ে হাত পোড়ায় বুঝতে পারল জ্বর বাড়ছে ওর। ও ভীষণ আশ্চর্য হয়ে দেখল এত তাপমাত্রায় জ্বর নিয়েও একটা লোক কিভাবে ওর চাওয়া পূরণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। বেলা নিচু স্বরে বলল, জ্বর তো বাড়ছে। তেমনই আছে। তারপর ওকে নিয়ে শাইনি বাইরে চলে এলো। ঘরের ঘরটার সামনের সমতলে যে গাছটা আছে তার নিচেই বাঁশ দিয়ে বানানো একটা মাচা আছে। সেখানে ইচ্ছেমতো হাত পা মেলে বসা যায়। শাইনি বেলাকে ওখানে বসিয়ে নিজেও বসল। হাঁপাচ্ছে সে। বেলা ঘর থেকে পানির বোতল এনে ওকে দিল। তারপর পাশে বসল। শাইনি অবাক হয়ে দেখল, পানিটাও খেয়ে নিল। কিন্তু কিছু বলল না। ওর চোখ কেমন জ্বলজ্বল করছে। বেলার মন বিষণ্ণ। চোখ দুটো রাতের প্রকৃতিকে দেখায় ব্যস্ত। মাথার উপর ছাদ নেই, আছে বিশাল আকাশ। আর আছে শুক্লা দ্বাদশীর চাঁদ। কোটি কোটি তারায় ভরা রূপলি আভা ছড়ানো চাঁদের আকাশ। দূরের পাহাড়ের খাজে খাজে গড়ে ওঠা আদিবাসীদের ঘরবাড়িগুলোতে টিমটিম করে আলো জ্বলছে। বৃষ্টি হওয়ার কারণে চারদিকে যেমন সতেজতা নেমে এসেছে, তেমনি হাওয়ায়ও কেমন একটা উদ্ভ্রান্ত ভাব। ঝর্নার ছুটে চলার আওয়াজ, নিশুতি পাখিদের উড়ে চলা আর নিঃশব্দতার গান সব মিলিয়ে অসাধারণ এক দৃশ্য। শ্রাবণ মাসে বুঝি পাহাড়ের প্রকৃতি এত সুন্দর হয়? জীবনের মূল্যবান 20টা বছর কাটিয়ে ফেলার পর জীবনের এই প্রথম এত জাদুকরী একটা রাত কাটানোর সৌভাগ্য হয়েছে বেলার। সে আদৌ তা উপেক্ষা করতে রাজি নয়। অথচ এই অসাধারণ লোভনীয় মুহূর্তগুলোর পদার্পণ ঘটিয়েছে ওর জীবনের সবচেয়ে অপ্রিয় ব্যক্তিটি, যে নাকি ওর স্বামী। যে ভয়ানক একটা রোগে আক্রান্ত এবং মারা যাওয়ার সম্ভাবনা আছে। যতই হোক, বেলা চায় না কেউ অকালে মারা যাক। আর এতদিনে ওর সাথে থাকতে থাকতে কেমন একটা মাও বসে গেছে। যদিও ওকে অন্যায়ভাবে তুলে এনেছে। কিন্তু মনকে সে কি দোষ দেবে? মন তো অবাধে ছুটে চলছে। হঠাৎ ওর চোখের কোণে দুফোঁটা জল চলে এলো। শব্দ করে কেঁদে দিল বেলা। শাইনি হতচকিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? কাঁদছ কেন?
বেলা ফুপিয়ে ফুপিয়ে বলল, লিউকেমিয়া হলে কি মানুষ মরে যায়? শাইনির বুক কেঁপে উঠল। ঢোক গিলে বলল, তুমি জানো না? সায়েন্সের ছাত্রীর এটুকু তো অন্তত জানার কথা। বেলা কাঁদতে কাঁদতেই বলল, প্লিজ বলুন। মারা যাওয়ার চান্স থাকে। ভালো চিকিৎসা হলে অনেক মানুষই সুস্থ হয়ে যেতে পারে। বেলা ওর দিকে তাকালো। ওর চোখ ভেজা। শাইনির কথা শুনে শটান হয়ে উঠে দাঁড়ালো। রেগে গেল অনেক। তারপর উন্মাদিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগল, তাহলে আপনি চিকিৎসা করাচ্ছেন না কেন? এখানে আমাকে নিয়ে ঘোরাঘুরি, মাতামাতি করার প্রয়োজনটা কি? আমার জন্য বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো, ঠান্ডা লাগানোর কি দরকার? আমাকে কোলে তুলে নেওয়ার কি দরকার? আমার কি পা নেই? নাকি আমি অন্যের ওপর নির্ভর করে চলি? আমি বলেছি আমাকে পাহাড়ে নিয়ে আসতে? এত সৌন্দর্য উপভোগ করাতে বলেছি একবারও? এত দুর্বলতা, অসুস্থতা নিয়ে এত সব করে আপনি নিজেকে মহান প্রমাণ করতে চান? ভালো স্বামী সাজতেন চান? কেন এত সব করছেন? আপনি বুঝতে পারছেন না আমার এগুলো চাই না? আমি এমনই ঠিক আছি। শাইনি শুধু হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আর অবাক হয়ে ওর কথাগুলো শুনছে। কিন্তু কিছুই তার বোধগম্য হচ্ছে না। ওর চুপ থাকাটা বেলার আর সহ্য হল না। মাথা থেকে টুপিটা খুলে দূরে ছুঁড়ে মারল। ওর চুল টেনে ধরে বলল, আর এই চুলগুলো রেখেছেন কেন? এত লম্বা লম্বা গুন্ডাদের মতো চুল, সন্ত্রাস হতে চান নাকি দেবদাস? আমার ভালোবাসা না পেলে মেঘ হবেন, আকাশ হবেন, যত সব কাব্যিক কথাবার্তা। এই চুল যদি না কেটেছেন তাহলে আপনার কি অবস্থা করব ভাবতেও পারবেন না। নির্লজ্জ লোক কোথাকার। মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে এখন আসছে দেবদাস হতে। বড়লোক বাপের ছেলে তো, জীবনকেও আপনারা খেলনা মনে করেন। বেলা ক্লান্ত হয়ে হাঁপাতে থাকে। বাঁশের মাচায় গিয়ে শুয়ে পড়ে। শাইনি পানির বোতল এগিয়ে দিয়ে বলল, বলা শেষ আপনার? পানি খান। বেলা এবার উঠে ঠাস করে একটা চর বসিয়ে দিল শাইনির গালে। কটমট করে বলল, আপনি খান। শাইনি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে বসে রইল। বেলার কাছ থেকে এমন প্রতিক্রিয়া সে আশা করেনি। কি হলো হঠাৎ করে মেয়েটার? সকালবেলা বেলার ঘুম ভাঙল বেশ দেরি করে। আড়মোড়া ভেঙে উঠে আশেপাশে তাকালো, পিট পিট করে। তারপর চৌকি থেকে নেমে পাশের ঘরে গিয়ে দেখল শাইনি উপর হয়ে ঘুমাচ্ছে। ওর চুল সব কপালের ওপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ঘড়িতে বেলা 12টা। এত বেলা হয়ে গিয়েছে আর শাইনি এখনো ওঠেনি? জ্বর কি বেশি নাকি? হ্যাঁ, অসুস্থই তো। ঘুমের কারণে হয়তো সকাল সকাল উঠতে পারেনি, আর এজন্যই বেলাকে ডাকেনি। অন্যদিন ভোরে ওঠেই সূর্যোদয় উপভোগ করার জন্য বেলাকে ডেকে তুলত। আর ও আরামের ঘুম ভেঙে শাইনির সাথে ধুলুধুলু পায়ে হেঁটে বাঁশের মাচায় বসত। ভোরের লালিমা মাখা আকাশ আর মেঘ ভেদ করে কোমল সোনালি রোদ ধীরে ধীরে মাথা তুলে জাগত। সোনা রোদের কিরণ ছড়িতে দিত সবুজ গাছগাছালির পাতায় পাতায়, দূর পাহাড়ে অবস্থিত বৌদ্ধ মন্দিরটায়। তারপর ছোট্ট পাহাড়ি ঝর্ণায় হাতমুখ ধুয়ে স্টোভে সকালের খাবার তৈরি করে নিত। খাবার খেয়ে বেলা প্রতিদিন একবার করে পরিবারের লোকজনদের খোঁজখবর নিত ওর কাছ থেকে। শাইনি অবশ্য বেলার এই কথাটা রেখেছে। তারপর বেলাকে সঙ্গে নিয়ে পাহাড়ে, আদিবাসীদের গ্রামে ঘুরে বেড়াত। সুন্দর সময় কাটত ওদের। কিন্তু কাল রাতে হুট করে শাইনির অসুস্থতার খবরটা শুনে বেলা নিজেকে ঠিক রাখতে পারেনি। খুব খারাপ ব্যবহার করেছে ওর সাথে। আসলে ও ঠিক মানতে পারছে না সবটা।
রাতের ব্যাপারটা মনে পড়তেই বেলার মনটা হুট করেই খারাপ হয়ে গেল। শাইনিকে এত কথা শোনানোর মানেই নেই। লোকটা কোনো কিছুর ধার ধারে নাকি? নিজে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নেয়। বেলা ওকে না মানলে কিছুতেই ও নিজের চিকিৎসা করবে না, আর না পরিবারের কাছে ফিরে যাবে। বেলা দরজা পেরিয়ে শাইনির বিছানার কাছে চলে এলো। ও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখন দেখা যাক কতটা কি করতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা হাতে শাইনির কপাল ছুল। এখনো বেশ গরম আছে। জ্বরের তীব্রতা কমতেই চাইছে না। এদিকে ঘামে ভিজে গেছে বলে রাতে ঘুমানোর সময় শাইনি ওর পোশাক খুলে ফেলেছিল। তাই বেলার খুব অস্বস্তি হচ্ছে। লোকটাকে জলপট্টি দেওয়া দরকার। আস্তে করে ডাকল সে। শুনছেন আপনি? এই যে দুপুর হয়ে গিয়েছে তো, এই সময় ঘুমাতে নেই। শাইনির কানে পৌঁছালো কথাটা। অদ্ভুত আওয়াজ করে চোখ খোলার বৃথা চেষ্টা করে পাশ ফিরে শুয়ে পড়ল। অস্ফুট স্বরে বলল, তুমিও ঘুঘুমাও। বেলা 12টা বাজে, আপনি আমায় ঘুমাতে বলছেন? আশ্চর্য। না ঘুমালে আমায় ডিস্টার্ব করো না। আপনার জ্বর তো এক ফোঁটাও কমেনি। মাথায় পানি দিবেন? শাইনি বলল, না। বেলা বিরক্ত চোখে ওকে দেখল। মানে কোনো ধাতু দিয়ে এই লোক গঠিত? এরকম বেয়াদব লোকদের লাথি মেরে পাহাড় থেকে ফেলে দেওয়া উচিত। জ্বরে পুড়ে যাচ্ছে অথচ সে মাথায় পানি দিবে না। বেলাও কম যায় না। ও পাশের ঘর থেকে একটা বলে করে পানি নিয়ে এলো। শাইনি নড়ল না ওর জায়গা থেকে। যেন দুনিয়া ভেসে গেলেও ওর কিছু যায় আসে না, কিন্তু ঘুমাতেই হবে। বেলা জোর করে ওকে বিছানায় এক কোণে আনল। লজ্জায় ওর হাত কাঁপছিল। কিন্তু মানবিকতা বলে তো একটা ব্যাপার আছে নাকি? তার ওপর ওর স্বামী হয়। ভালোবাসা না হলেও একটা টান তো আছেই। বালিশটা যাতে ভিজে না যায় তার জন্য ওপরে একটা প্লাস্টিক বিছিয়ে শাইনিকে শুইয়ে দিল। একদম অচেতনের মতো হয়ে আছে শাইনি, তবে মাঝে মাঝে বিরক্ত গলায় কথাও বলছে। বোঝাই যাচ্ছে বেলার কাজকর্ম ওর পছন্দ হচ্ছে না। মেয়েটা যেন বেশি খেয়াল রাখার চেষ্টা করছে ওর। কাল রাত থেকেই এরকম খবরদারি করছে ওর ওপর। শাইনি চোখ বন্ধ, চাইলেও খুলতে পারছে না। যেন অদৃশ্য কোনো শক্তি ওর চোখে সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। শুধু অস্পষ্ট স্বরে বলল, এত সেবা করো না, মায় পড়ে যাবে, পড়ে নিজেকে সামলাতে পারবে না আমার মতো। বেলা ওর কথা শুনেও না শোনার ভান করল। পাত্তা দিল না। এখন ওর প্রধান কাজ মাথায় জলপট্টি দেওয়া। একটা লাল রঙের কাপড়ের টুকরো পানিতে ভিজিয়ে নিংড়ে শাইনির কপালে রাখল। এভাবে বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পরেও জ্বর নামার পায়তারা করল না। বেলা হতাশ হয়ে কি করা যায় ভাবতে লাগল। যেই ভাবা সেই কাজ, তারপর বালিশে হেলান দিয়ে শাইনিকে উঠিয়ে বসাল। তখন ও চোখ খুলে তাকাল। বেলা ভেজা গামছা দিয়ে শাইনির পুরো শরীর মুছে দিল। লজ্জায় কাঠ হয়ে যাচ্ছিল সে। আর শাইনি মিটমিট করে হাসছিল। বেলা চোখ গরম করে তাকাতেই বলল, জ্বর এমনি সেরে যাবে, বউয়ের হাতের যত্ন পেয়েছে বলে কথা। বেলা লজ্জা গোপন করে বলল, চুপ করুন বেহায়া লোক। রাতের থাপ্পড়টা ভুলে গেলে আরও কয়েকটা দিব উল্টাপাল্টা কথা বললে। শাইনি বলল, মৃতপ্রায় স্বামীকে এভাবে নির্যাতন করা মোটেও ভালো কাজ নয়। আল্লাহ পাপ দিবে। বেলা ওর মুখে চেপে ধরে বলল, মুখ সেলাই করে দিব বেশি পটরটর করলে। আচ্ছা আচ্ছা, আমি আর কিছুই বলবো না। বেলা গটগটিয়ে হেঁটে পাশের রুমে এলো। স্টোভে আগুন দিয়ে গরম পানি ফুটালো,
ডিম ভাজল আর নুডলস রান্না করল। শাইনির জন্য চাল ফুটিয়ে নরম ভাত করল। খাবারগুলো দেখেই শাইনির বমি পেয়ে গেল। ঘরের ঘরটার ছোট্ট জানালা দিয়ে হরহর করে বমি করে দিল। বেলা ওকে ধরল। পানির বোতল এগিয়ে দিল। শাইনি ধকধক করে পুরোটা খেয়ে নেয়। নাকের ডগা রক্তিম হয়ে উঠেছে, কাহিল হয়ে গিয়েছে। বেলা হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, বমি করলেন যে? কি হয়েছে? নরমাল। জ্বরের বন্ধু বমি। একজন আসলে আরেকজনকে সাথে করে নিয়েই আসবে। বেলা রেগে বলল, আপনার রসিকতা আমার মোটেও পছন্দ নয়। শাইনির খাবার খাওয়া শেষে বেলাও খেয়ে সবকিছু ধুয়েমুছে রেখে দিল। তখন দুপুর 2টা। শাইনি ক্লান্ত শরীর নিয়ে বাইরে বেরুল। জ্বরের প্রকোপ কমেছে। এখন কিছুটা ভালো লাগছে। বেলা ঘরে বসে রাগে ফুঁসছে। অসুস্থতা নিয়ে বাইরে যাওয়ার প্রয়োজনটা কি? একসময় ও বেরুল ঘর থেকে। শাইনি মাচায় বসে উদাস চোখে চারপাশ দেখছে। বেলা সামনে বসেই বলল, ড্যাবড্যাব করে কি দেখছেন? বউকে। আজ এত যত্ন নিল তাই ভীষণ অবাক হয়েছি। ভালোবেসে ফেললে নাকি আমাকে? জি না, মানবতার খাতিরে যত্ন করেছি। শুরুতেই আপনার মেয়েবাজ ক্যারেক্টার দেখে রুচি বদলে গেছে। এখন সবটাই মানবিকতা। শাইনি মুচকি হেসে বলল, শিওর? অফকোর্স। আমি যদি বলি তুমি আমাকে ভুল জানো, ভুল ভাবো, হোটেল ঘরের সবটাই তোমার ছোট মস্তিষ্কের ভুল, তাহলে কি মেনে নিবে? বেলা দৃঢ় চিত্তে বলল, না। শাইনিও কাট কাট গলায় আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কিন্তু মানতে তোমার হবেই, কারণ ভুলটা তোমার। আবার আমারও। বেলার এসব কথা নিয়ে আলোচনা করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কিন্তু শাইনির কথায় রহস্যের আভাস পেয়ে কৌতূহল জাগছে ধীরে ধীরে। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, ঠিক কি বলতে চাইছেন ওই হোটেল ঘরের ব্যাপারটা নিয়ে? তোমার ভুলটা ভাঙাতে চাইছি। যেমন? শাইনি বেলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ও উঠে যেতে চাইলে বলল, প্লিজ। বাইরে শুতে ইচ্ছা করছে। বলুন কাহিনী কি? কলেজ লাইফ থেকে নিশা ছিল আমার বন্ধু। আস্তে ধীরে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই, তারপর একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। দুজনেরই টাকা পয়সা আছে। সেই সুবাদে দুজনেই টাকা উড়াতে থাকি। বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যাই, 5 স্টারে খাওয়া দাওয়া করি, লং ড্রাইভে যাই, এসব করেই চলছিল আমাদের। পড়াশোনার প্রতি মনোযোগটা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে গেল। একসময় সবকিছু বিষণ্ণ লাগতে শুরু করল। বাসায় আম্মু থেকেও যেন নেই, আমাকে অদ্ভুত কারণে পছন্দ করে না আমি বুঝতে পারি। ছোট বোনটার প্রতিই আম্মুর সব খেয়াল, ভাবনা। আর আব্বু ব্যবসা নিয়ে ব্যস্ত। কিন্তু কোনোদিনই আমার চাওয়া অপূর্ণ রাখেনি তিনি। জন্মদিনে আম্মু পায়েস রেঁধে না খাওয়ালেও আব্বু ঠিকই আমার জন্য গিফটটা নিয়ে আসত। পারিবারিক অবহেলা আর বেপরোয়া জীবনের প্রতি একসময় বিতৃষ্ণা এসে যোগ হল। মাঝে কিছুদিন অসুস্থ হয়ে গিয়েছিলাম। সব ঝাপসা দেখতাম, মাথা ঝিমঝিম করত, আরও নানান প্রবলেম। আব্বুকে জানালাম না। কিছুদিন নিজেকে একা রাখতে ঢাকার বাইরে চলে যাই, তারপর এদিক সেদিক কিছুদিন কাটিয়ে আবার ঢাকা ফিরে যাই এবং সেদিনই তোমার কলেজের সামনে তোমাকে প্রথম দেখি। হয়তো কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব করছিল, তাই তোমার আব্বু ছেলেটাকে শাসাচ্ছিল। তুমি পাশে দাঁড়িয়েছিলে কলেজ ড্রেসে। দেখতে খুব স্নিগ্ধ, মায়াবতী আর বাচ্চাদের মতো লাগছিল। আমার চোখ তোমাতেই আটকে গেল। মনে হলো তোমার মতো একটা স্নিগ্ধ মেয়ে আমার প্রয়োজন।
তারপর খোঁজখবর নিয়ে আব্বুকে জানাই এবং যেভাবেই হোক 3 মাসের মধ্যে আমাদের বিয়েটাও সেরে ফেলি। নিশাকে বিয়ের কথা জানালেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি, শুভেচ্ছা জানিয়েছে। লম্বা সময় নিয়ে কথাগুলো বলার পরে শাইনি থামল। পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। বেলা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তারপর কি? তারপর আরও জানতে চাও দেখছি? চলবে ইনশাআল্লাহ।